আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংঘটিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সম্প্রতি নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তাতে নির্বাচন বানচালে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উস্কানি রয়েছে উল্লেখ করে উদ্বেগের কথাও জানিয়েছে ঢাকা। শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে সরকারের পক্ষ থেকে এটিকে সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী বলেও দাবি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনা তার বক্তব্যে প্রকাশ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নেন এবং দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে নির্বাচন ভণ্ডুল করতে সহিংস কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানান। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন না হলে অর্থায়ন বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। অন্তর্বর্তী সরকার খুব বেশি নতুন প্রকল্প নেয়নি বলে উল্লেখ করেন তিনি। পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থ বছরের ৮ম একনেক সভা শেষে এসব কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। বলেন, একনেক সভায় ৪৫,১৯১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ২৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভায় নতুন ১৪টি, সংশোধিত ৬টি এবং মেয়াদ বৃদ্ধি করা ৫টি প্রকল্প অনুমোদিত হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০,৮৮১ কোটি ৪০ লাখ টাকা, বৈদেশিক ঋণ ৩২,০১৮ কোটি ৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২,২৯১ কোটি ৭৮ লাখ টাকা। নতুন প্রকল্পের মধ্যে নীলফামারীতে ১,০০০ শয্যার বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল রয়েছে। ঋণ নির্ভর বড় বড় প্রকল্প নিয়ে বড় বড় পরামর্শ বিদেশ থেকে আনার কোনো প্রয়োজন নাই, কারণ ঋণ নির্ভর প্রকল্প বিশ্বব্যাংক, এডিবি এরা দিতে চাইলে আমরা দিলেই সুন্দর করে সাজিয়ে দেয়, কিন্তু এগুলো যাচাই বাছাই করে একদম আমাদের যেগুলো আসলেই দরকার সেগুলোতে এবং দেশের অর্থায়ন করা কঠিন সেগুলোই শুধু নেব। স্ত্রী ও সন্তানের মৃত্যুতে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বন্দী জুয়েল হাসান সাত্তামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি। যশোর কারাগারে আটক বন্দী সাত্তামের প্যারোলে মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে এই বিষয়টি জানানো হয়। মন্ত্রণালয় জানায়, সাদ্দামের পরিবারে মৌখিক অভিপ্রায় অনুযায়ী যশোর জেল গেটে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর সিদ্ধান্ত হয়। মানবিক দিক বিবেচনা করে এ বিষয়ে যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যশোর জেলা প্রশাসক বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। প্রকাশিত সংবাদটি সঠিক নয় বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় আশা করে বিভিন্ন গণমাধ্যম সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্য পাওয়ার অধিকার সমুন্নত রাখবে। ছাত্রলীগ আওয়ামী লীগের ভিতরে জামিন দেওয়া না, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে। বলেন এখন কৃষির উপরে প্রশ্ন করেন আপনি, কৃষির উপরে প্রশ্ন করেন, কৃষির উপরে প্রশ্ন করেন আপনি, আপনি কৃষির উপরে প্রশ্ন না করলে ভাই আমার সাংবাদিক সময় এখানে শেষ। আপনারা ধন্যবাদ, ভালো থাকেন। জুলাই আগস্ট আন্দোলনে চানখারপুলে ৬ শিক্ষার্থীকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল। বাংলাদেশ টেলিভিশনে রায়টি সরাসরি সম্প্রচার হওয়ার কথা রয়েছে। গত ২০ জানুয়ারি মামলাটি রায়ের জন্য দিন ধার্য থাকলেও তা প্রস্তুত না হওয়ায় সেদিন রায় ঘোষণা করেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ৫ই আগস্ট রাজধানী চানখারপুলে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক এবং মানিক মিয়া। সেই ঘটনায় করা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল সহ ৮ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে পুলিশ ইন্সপেক্টর আরশাদ হোসেন, কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল
ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল ইসলাম কারাগারে আছেন। গত বছরের 14 জুলাই উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিবিসির প্রখ্যাত সাংবাদিক ও ৭১-এ বাংলাদেশের বন্ধু স্যার মার্ক টালি মারা গেছেন। রোববার দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯০ বছর। মার্ক টালি দীর্ঘদিন বিবিসিতে কাজ করেছেন। ব্রিটিশ ভারতীয় এই সাংবাদিক ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন। স্বাধীনতা যুদ্ধের উত্তাল দিনগুলোতে বিবিসি রেডিওর মাধ্যমে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ ও বাঙালির দুর্দশার চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন তিনি। ১৯৩৫ সালে কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন মার্ক টালি। বরগুনা জেলা প্রশাসক কক্ষে ঢুকে হামলা চালিয়েছে এক যুবক। এতে ডিসির সিএ জহিরুল ইসলাম আহত হয়েছে। আটক করা হয়েছে ওই যুবককে। পুলিশ জানায় সকাল 10:30টার দিকে বরগুনা জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢুকে পড়ে ইব্রাহিম নামের এক যুবক। এ সময় সে সেলাই রেঞ্চ দিয়ে আঘাত করে জেলা প্রশাসকের সিএ জহিরুলকে। পরে অফিসে কর্তব্যরত অন্য কর্মীরা ইব্রাহিমকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক ইব্রাহিম বরগুনা সদর উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের বাঁশপুনিয়া এলাকার বাসিন্দা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পদ্মা সেতু চালু হলে 2% জিডিপি প্রবৃদ্ধি হবে বলে যেই প্রাক্কলন করা হয়েছিল সেই মোতাবেক জিডিপি তো বাড়েইনি, উল্টো জিডিপি কমেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আজ সচিবালয়ে রমজানের ভোগ্য পণ্যের সরবরাহ বিষয়ক প্রস্তুতিমূলক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। বৈঠকে রমজানের সাথে সংশ্লিষ্ট ভোগ্য পণ্যের উৎপাদক, আমদানিকারক ও বাজারজাতকারকরা যোগ দেন। গত বছরের রমজান থেকে এবছর এসব পণ্য 40% বেশি আমদানি হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। রমজানের বাজার গত বছরের তুলনায় আরও সহনশীল থাকবে বলেও দাবি করেন তিনি। পদ্মা সেতু নির্মাণের কারণে চালের দাম বেড়েছে। বাণিজ্য উপদেষ্টার দেয়া সাম্প্রতিক এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের খরচ জাতীয় অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ বাড়িয়েছে। সরাসরি কোয়ালিফাই করেও টি-20 বিশ্বকাপ খেলতে না পারাটা শুধু ক্রিকেটারদের জন্যই নয়, সকলের জন্যই হতাশাজনক। এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। নিরাপত্তার শঙ্কা থাকায় সরকারের সিদ্ধান্ত সঠিক, তবে যোগ্য নেতৃত্বের অভাবে কৌশলী হতে পারেনি বিসিবি, এমনটাই মনে করেন সাবেক ফুটবলার আমিনুল হক। মমিনুর রিপনের রিপোর্ট। গত একটা বছর ধরে যে বিশ্বকাপের জন্য প্রস্তুতি আর পরিকল্পনা করেছে লিটন দাসের দল, শেষ পর্যন্ত তার সবই ভেস্তে গেছে। নিজেদের ইতিহাসে প্রথমবার টুর্নামেন্টের আগেই দর্শক বনে গেছে বাংলাদেশ। ক্রিকেটার তো বটেই, মন ভেঙেছে লাখো ভক্তের। আমার মনে হয় সবাই হতাশ বিশ্বকাপ খেলতে না পেরে। আমাদের সবারই হাই হোপ ছিল বিশ্বকাপ না। আমারও আশা ছিল যে আইসিসি আমাদের পক্ষ থেকে যে জিনিসটা ছিল সেটা আইসিসি মেনে নেবে এবং আমরা বিশ্বকাপ খেলবো। শেষ দিন পর্যন্ত আশায় ছিলাম, আমিও তাকিয়েছিলাম, বিকজ ওয়ার্ল্ড কাপ হবে বাংলাদেশ খেলবেন, এটা আসলে কেমন জানি। আগেও আমাদের টিমটা ভালো ছিল, বাট এইবার আমরা টি-20 ভালো খেলছিলাম। গত এক বছর ধরে আমাদের টি-20 পারফরমেন্স খুব ভালো। আমরা টি-20তে যেই ক্রিকেটটা খেলতে চাই সেই খেলাটা কিন্তু শুরু করেছিলাম খেলতে। নিরাপত্তা বিবেচনায় সরকারের সিদ্ধান্ত যথার্থ হলেও এমন পরিস্থিতির জন্য দায়টা বিসিবির উপরে চাপালেন সাফজয়ী সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল হক। সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের কাছে প্রত্যাশাটা আরও বেশি ছিল তার। ব্যর্থতা ঢাকতেই হঠাৎ করেই সাকিব ইস্যুকে টেনে আনা হয়েছে বলে মনে করেন এই ক্রীড়াবিদ। ক্রিকেট বোর্ড বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না, তাদের হয়তোবা সুদূর প্রসারী যে ক্রিকেট কূটনীতির মাধ্যমে তারা হয়তোবা আমাদের দলকে যে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথা ছিল সেটা তারা দিতে পারেনি। এখন তারা স্ট্যান্ডবাজি করে সাকিবকে দেশে ফিরে আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এটি সিদ্ধান্ত তো ক্রিকেট বোর্ড দিতে পারে না। বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের মানসিকভাবে শক্ত থাকার আহ্বান সাবেক খেলোয়াড়দের। থ্যাংক ইউ সো মাচ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।